আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ভারতীয় হামলার মুখে বাংলাদেশ। এবার পাকিস্তানের নৌ প্রধান বাংলাদেশে আসছেন। আমি শিরোনামটা কেন বললাম যে ভারতীয় হামলার মুখে বাংলাদেশ, এগুলো বলি অনেকে এগুলোকে মনে করেন রূপকথার গল্প বলছি আমি। যে কোনো মুহূর্তে আপনারা যা শুরু করেছেন, বাংলাদেশের এই মুহূর্তের সরকার পাকিস্তানকে পেতে দিয়েছেন। প্রতিনিয়ত কোনো না কোনো সময় পাকিস্তানি সশস্ত্র বাহিনীর কোনো না কোনো টিম হয় বাংলাদেশে থাকছে, না হয় পাকিস্তানে থাকছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর টিম। কেন থাকছে? শ্বশুর বাড়ি বেড়াতে যায় নাকি শ্বশুর বাড়ি বেড়াতে আসে পাকিস্তান থেকে? খবর আছে একটা হামলা না হলে আসলে এগুলো থামবে না। পাকিস্তান সুযোগ পেয়ে বাংলাদেশকে এই মুহূর্তে শ্বশুর বাড়ি মনে করছে, শ্বশুর বাড়ি মধুর হাড়ি মনে করছে। যখন খুশি যা খুশি যেমন ভাবে ব্যবহার বাংলাদেশের ভূখণ্ড তেমনটাই। আর আমরা আম জনতা, বাংলাদেশের আম জনতা কিছু অনির্বাচিত কিছু দেশদ্রোহীকে রাষ্ট্র ক্ষমতায় দায়িত্ব দিয়ে বসে আছে, আর সেই সুযোগ নিচ্ছে পাকিস্তান। কদিন আগে গত 24 থেকে 28 অক্টোবর পাকিস্তান সেনাবাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিত্ব জেনারেল শামসাদ মির্জা সফর করে গেলেন। তিনি সফর করে যাওয়ার সাথে সাথে গতকাল 3 নভেম্বর বাংলাদেশের একজন মেজর জেনারেলের নেতৃত্বে একটি দল পাকিস্তানে গেছেন এবং পাকিস্তান নৌবাহিনী প্রধান আসছেন আগামী 8 নভেম্বর। এই প্রথমবারের মতো বাংলাদেশে, এগুলো সব প্রথমবার, এই সংবাদগুলো এখনো সংবাদ হচ্ছে, কয়েকদিন পরে হয়তো আর সংবাদও হবে না, কারণ এটি তাদেরই ভূখণ্ড হবে, সেই দিকেই যাচ্ছে বাংলাদেশ। পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এরই ধারাবাহিকতায় 4 দিনের সফরে আগামী 8 নভেম্বর ঢাকায় আসছেন পাকিস্তান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ শাইস্ত্রী। এই খবরগুলো দিচ্ছে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ এবং নর্থ ইস্ট নিউজের চন্দন নন্দী। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করার পর এটি হতে যাচ্ছে কোনো বিদেশি সশস্ত্র বাহিনী প্রধানের প্রথম বাংলাদেশ সফর। আমি খানিক আগে যেটি বলছিলাম, সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তাদের সফর যেন নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই পাকিস্তান নৌ প্রধানের এই সফর দুই দেশের সামরিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে বিশ্লেষকরা মনে করছেন, কিন্তু আমরা মনে করছি বাংলাদেশের মারা শেষ। জানা গেছে অ্যাডমিরাল নাভিদ আশরাফকে রাজকীয় সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। তার সঙ্গে স্ত্রী ফৌজিয়া নাভিদ এবং পাকিস্তান নৌবাহিনীর 4 জন ঊর্ধ্বতন কর্মকর্তা থাকবেন। নর্থ ইস্ট নিউজ তার সফর সূচিরও বিস্তারিত মোটামুটি তাদের সংবাদে দিয়েছে। কর্মসূচি অনুযায়ী 9 নভেম্বর সকালে নৌবাহিনীর সদর দপ্তরে অ্যাডমিরাল নাভিদ আশরাফকে গার্ড অফ অনার প্রদান করা হবে। এরপর তিনি বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এই নৌপ্রধান নাজমুল হাসানও এ বছরেরই শুরুর দিকে পাকিস্তান সফর করেছেন। তার সাথে স্বাভাবিকভাবে পাকিস্তান নৌবাহিনী প্রধান এসে সাক্ষাৎ করবেন। একই দিনে তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন। বৈঠক শেষে তিনি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবেন। 10 নভেম্বর চট্টগ্রামে তিনি বিএনএস ইশাখা নৌঘাটিতে চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন। ধারণা করা হচ্ছে এই সফরে তিনি কক্সবাজারের পেকুয়ায় অবস্থিত সাবমেরিন ঘাঁটি এবং চট্টগ্রাম বন্দর সহ অন্যান্য নৌ স্থাপনা পরিদর্শন করতে পারেন।
সফরের তৃতীয় দিন 11 নভেম্বর তিনি ঢাকায় ফিরে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এম কামরুল হাসানের সঙ্গে সাক্ষাৎ করবেন। এই কামরুল হাসান সাহেব সম্পর্কে আপনারা জানেন, ইনিও এবছরের জানুয়ারি মাসে তার একটি উচ্চ প্রতিনিধি দল, তার নেতৃত্বে একটি প্রতিনিধি দল পাকিস্তান সফর করে এসেছেন। তবে এই সফরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে বৈঠক নির্ধারিত নেই বলে জানা যাচ্ছে, কিন্তু বৈঠকটা হবে না এটাও বিশ্বাস করতে পারছি না এখন পর্যন্ত। সফর শেষে অ্যাডমিরাল নাভিদ আশরাফ ও তার প্রতিনিধি দল আগামী 12 নভেম্বর দুপুরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ইসলামাবাদের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। যাই হোক, আমি শুরুতে যেটি বলছিলাম যে ভারতীয় একটা থাবা ছাড়া, ভারতীয় একটা হুঙ্কার ছাড়া ভারতের বিরুদ্ধে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানের কর্মতৎপরতা থামবে না। তবে এটাও ঠিক যে ভারত যতক্ষণ পর্যন্ত উস্কানি বা কোনো আক্রমণ অনুভব না করবে ততক্ষণ পর্যন্ত হামলে পড়বে না, এটিও ঠিক। ভারত সব প্রস্তুতিও নিয়ে আছে, আমরা বিভিন্ন সূত্র থেকে, প্রকাশ্য অপ্রকাশ্য সূত্র থেকেও জানছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের যে কমান্ডটি এই অঞ্চলের দায়িত্ব পালন করবেন, ইস্টার্ন কমান্ড, 2 মাস আগেই ইস্টার্ন কমান্ডে এসেও বৈঠক করেছেন, নির্দেশনা দিয়েছেন। এবং আপনি ইস্টার্ন কমান্ডের সোশ্যাল মিডিয়া পেজ যদি ফলো করেন, সাম্প্রতিক সময়ে গত কমপক্ষে 2 মাস ধরে আপনি যদি ফলো করেন, ইস্টার্ন কমান্ডের সোশ্যাল মিডিয়া পেজ আছে, ফেসবুক, টুইটার, বিভিন্ন কিছু, তারা প্রতিনিয়ত সপ্তাহে প্রায় কয়েকটি 1971 সালে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে বীরত্ব গাথার যে সংবাদগুলো পেপার কাটিং থেকে শুরু করে প্রতিনিয়ত তারা প্রদর্শন করছে। কেন? ইঙ্গিত দেখে বুঝে নিতে হয়। পাকিস্তানের বাড়াবাড়ি, আমাদের এখানে সরকার আমাদেরকে বিপদে ফেলবে, ভারত হামলে পড়বে, এটি নিশ্চিত থাকুন। এবার নৌপ্রধান এলেন, সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরও যে কোনো সময় আসলেন বলে এভাবে চলতে থাকলে হয়তো আগামী মাসে আসিম মুনিরও আসবেন, কিংবা এই মাসে আসতে পারেন, আগাম বলে রাখলাম। কাজেই একটা ভারতীয় হামলা ছাড়া মনে হয় আমাদের এখানে আর কোনো উপায় নেই। আমি বাংলাদেশের মানুষ হিসেবে বলছি যে একটা হামলা হলে কি হতে পারে, কি করুণ পরিণতি হতে পারে। পাকিস্তানের কি করুণ পরিণতি করেছিল গত মে মাসে, বাংলাদেশ কিন্তু সেই দিকেই যাচ্ছে। এখন আমরা দেখার বিষয় যে বাংলাদেশ অতদূর হয়তো যাবে না, কারণ চারিদিক থেকে যে নড়াচড়া শুরু হয়ে গেছে বাংলাদেশকে রক্ষার, এই পাকিস্তানিদের হাত থেকে, এই অবৈধ সরকারের হাত থেকে, তার আগেই সুরক্ষিত হয়ে যাবে বাংলাদেশ। আজকে সকালের ভিডিওতেই দেখেছেন তারেক রহমানের দেশে ফেরা এখনো পর্যন্ত নিশ্চিত নয়। সালাউদ্দিন সাহেব বলে দিয়েছেন যে তারেক রহমান সাহেব এখনো পর্যন্ত দেশে ফিরতে পারছেন না, মানে নভেম্বরে ফিরছেন না, ফিরবেন ডিসেম্বরে। আর তার আগেই ঘোষণা হয়ে গেছে প্রার্থী তালিকা। ব্যাপারটা কিরকম গোলমেলে না? আপনার কাছে তো মনে হয় নির্বাচনের তারিখ ঘোষণা হয়নি, নির্বাচন হবে কিনা তার ঠিক নেই। 1 সপ্তাহের মধ্যে রাজনৈতিক দলগুলোর ভেতরে একটা সমঝোতা করে তারপরে প্রধান উপদেষ্টাকে বললে তারপরে তিনি বল গড়াবেন। জুলাই সনদ নিয়ে 1 বছর, প্রায় 8 মাস ঐকমত্য কমিশনে কত কথা হলো, 8 মাসে যা হলো না 1 সপ্তাহে তা হয়ে যাবে। আর এর ভেতরেই এই প্রার্থী তালিকার ঘোষণা আসলো। কেন আসলো, এর পেছনে কি আছে, সেসব নিয়েই আজকের আলোচনা। এখনো পর্যন্ত নির্বাচনের তারিখ বা তফসিল কোনোটাই ঘোষিত হয়নি। দলগুলোর মধ্যে এখনো বিতর্ক চলছে গণভোট আগে না নির্বাচন আগে। জুলাই সনদের কি হবে? প্রধান উপদেষ্টা জরুরি বৈঠক ডেকে জুলাই সনদের বলটি রাজনৈতিক দলের কোর্টে ঠেলে দিয়েছেন। বলছেন 7 দিনের মধ্যে ঐকমত্যে না পৌঁছালে সরকার নিজেই সিদ্ধান্ত নেবে। 7 দিন, 8 মাসে হলো না, 7 দিনে হয়ে যাবে। এই ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া।
জামায়াত বলছে আলোচনায় রেফারির অভাব হতে পারে। এনসিপি বলছে সরকার দায় এড়াতে এই দায়িত্ব অন্যদের ঘাড়ে চাপিয়েছে। সরকারও বার্তা দিয়েছে সময় শেষ, এখন সিদ্ধান্ত নাও। এই টান টান অবস্থাতেই হঠাৎ বিএনপি তাদের মনোনয়নপ্রাপ্তদের তালিকা প্রকাশ করে দিল। যেন পুরো রাজনৈতিক মঞ্চে এক নতুন হিসাব খুলে গেল। বিএনপির এই চালটি ভালো এবং আমি প্রশংসা করছি, কিন্তু উইথ সল্ট, পিঞ্চ অফ সল্ট। বিএনপি এবার 237 আসনের প্রার্থী ঘোষণা করেছে, বাকি আসন রেখেছে শরিকদের জন্য। দলের মহাসচিব জানিয়েছেন ঘোষিত আসনেও পরিবর্তন আসতে পারে, অর্থাৎ এটি চূড়ান্ত তালিকা নয়, প্রাথমিক তালিকা। আরেকটি আসবে যখন নির্বাচনের তফসিল ঘোষণা হবে তখন। প্রশ্ন উঠছে, নির্বাচন নিয়েই যখন অনিশ্চয়তা তখন এত তাড়াহুড়া কেন? বিকল্প প্রার্থী যাচাই, অভ্যন্তরীণ কোন্দল ঠান্ডা করা এবং সরকারকে নির্বাচনের দিকে ঠেলে দেওয়া। শুনতে কৌশল ভালো মনে হলেও বাস্তবে এটি অনেকের চোখে মনোনয়ন বাণিজ্যের প্রথম দফা। বিএনপির রাজনীতিতে এটা নতুন নয়। 2018 সালেও একাধিক প্রার্থীকে আশার আলো দেখিয়ে বিপুল অর্থ আদায় হয়েছিল বলে অভিযোগ আছে। এই ব্যাপারে আরো বিস্তারিত কথা বলবো একটু পরে। এবারও অনেকে মনে করছেন একই খেলা নতুন মোড়কে ফিরছে। এখন একটি খসড়া তালিকা, পরে ফাইনাল তালিকা, আর এই 2 দফাতেই হবে কি লেনদেন লেনদেন লেনদেন। এর সঙ্গে যুক্ত হচ্ছে আরেকটি অদ্ভুত দৃশ্য। এখনো পর্যন্ত তারেক রহমানের দেশে ফেরাটা অনিশ্চিত, অথচ তিনি প্রার্থী তালিকা ঘোষণা করেছেন এবং তাকেও নির্বাচনের প্রার্থী করা হয়েছে। এই সিদ্ধান্ত যে হাস্যকর তা বিএনপির নেতৃত্ব জানে না, এটা বিশ্বাস করা কঠিন। অনেকে বলছে তার না ফিরলে কি হবে, খালেদা জিয়া তো দেশে আছেন, তাকেও 3টি আসনে প্রার্থী করা হয়েছে, হবেও বা, কিন্তু তিনি তো এখন বেশিরভাগ সময় কাটাচ্ছেন এভার কেয়ার হাসপাতালে। সেখান থেকে তার পক্ষে নির্বাচনের মাঠে নেমে লড়াই করা অসম্ভব না হলেও স্বাস্থ্য শারীরিক ঝুঁকি তো আছেই। খালেদা জিয়ার না মানে এখন তখন অবস্থা, এবং শেখ হাসিনার আমলেই তো সেটা হয়েছিল এবং তাকে বিদেশে নেওয়ার জন্য মানুষ পাগল হয়ে গেছিল। তাহলে এখন তিনি নির্বাচনের মাঠে কিভাবে কাজ করবেন? এই প্রশ্ন তো মানে যুক্তিসঙ্গত। তাহলে এই মনোনয়ন আসলে কিসের? রাজনৈতিক বাস্তবতা নাকি এই যে মানে পারিবারিক বাণিজ্যটা ধরে রাখার চেষ্টা? অনেকের মতে এটি রাজনৈতিক কৌশলের চেয়ে অনেক বেশি বাণিজ্য, অনেক বেশি নির্বাচনের মৌসুমের প্রথম ব্যবসা। বিএনপির এই ঘোষণায় যেমন বিভ্রান্তি, তেমনি এক ধরনের আত্মবিশ্বাসের অভিনয়ও লক্ষ্য করা যায়। দলটি জানে নির্বাচন হবে কিনা সেটা এখনো পরিষ্কার নয়, কিন্তু প্রার্থী ঘোষণা দিয়ে তারা দেখাতে চায় আমরা প্রস্তুত, সরকার যেন পিছিয়ে না যায়। এটাকে কেউ বলছেন রাজনৈতিক চাপ, কেউ বলছেন একটা মনস্তাত্ত্বিক খেলা। কিন্তু বাস্তবতা হলো বিএনপি নিজেই তো এখন চাপে। আওয়ামী লীগ বাইরে থাকলেও মাঠে জামায়াত এবং এনসিপি নিজেদের দাবি নিয়ে আলাদা পথে। ঐক্যমত্য কমিশনের প্রস্তাব বিএনপির মনোমত হয়নি, তার উপর অন্তর্বর্তী সরকারও ধীরে ধীরে বলছে আর দেরি নয়, সময় শেষ। ডক্টর ইউনূস এখন এমন অবস্থায় যেখানে তার সামনে 2টি রাস্তা, ক্ষমতায় থেকে যতদিন পারেন সময় কেনা, নয়তো মানে নিরপেক্ষ কাউকে দায়িত্ব দিয়ে সরে দাঁড়ানো। তবে মানে কেটে পড়াটা কিন্তু তার পক্ষে এখন প্রায় মানে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় বিএনপির প্রার্থী তালিকা ঘোষণা সরকারের উপর চাপ বাড়ানো মানে একটা কৌশল হতে পারে, কিন্তু এটা কার্যকর কৌশল বলে আমি মনে করছি না। অনেক হয়তো মনে করতে পারেন। কিন্তু দলের কি বিশ্বাসযোগ্যতা বাড়লো? আমার মনে হয় বিশ্বাসযোগ্যতা বাড়েনি, বেড়েছে প্রশ্ন। মানুষের মনে অনেক প্রশ্ন বেড়েছে। যখন দলের প্রধান নেতা বিদেশে, এখনো পর্যন্ত দেশে যাওয়ার তার কোনো খবর নেই, চেয়ারপারসন হাসপাতালে, আর বাকি নেতারা নিজেদের মানে আসন বাঁচাতে ব্যস্ত এবং ব্যবসা বাণিজ্য দখল বাণিজ্য ব্যস্ত, তখন প্রার্থী তালিকা প্রকাশ করে রাজনৈতিক প্রস্তুতির চেয়ে এক ধরনের অর্থনৈতিক হিসাবই বরং এখানে বাস্তবসম্মত। কে কত দিয়েছে, কে কত দিয়ে এই মনোনয়ন পত্র নিয়েছে, সেটাই এখন সবাই প্রশ্ন করছে, কথা বলছে। সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাভ হয়ে গেছে যে কে কত দিলেন এবং কেন পেলেন না আর কেন পেলেন। বিএনপি বলছে এইটি নির্বাচনের প্রস্তুতি, কিন্তু ভেতরে ভেতরে এটি মনোনয়ন বাণিজ্যের প্রথম পর্যায়ে। রাজনীতিকে বাঁচিয়ে রাখার জন্য তারা আসলে নিজেরাই বাণিজ্যিক লেনদেনের পথ তৈরি করে এবং এটা আগেও করেছে। তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্যে আমরা দেখেছি একটা দ্বিধা। লন্ডন থেকে তিনি বলেছেন নির্বাচনে অনিশ্চয়তা গণতন্ত্রকে সংকটে ফেলেছে, আরেকটি 1-11 মতো পরিস্থিতির আশঙ্কা তুলেছেন তিনি। কিন্তু তার সেই বক্তৃতার ঠিক পরদিনই তালিকা মানে ঘোষণা দিয়ে দিল প্রার্থীর। এটা কি কাকতালীয় নাকি ভয়ের রাজনীতিকে কাজে লাগিয়ে নিজের অবস্থান জোরদার করার পরিকল্পিত পদক্ষেপ? বিএনপি এখন এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে আছে, নির্বাচন তাদের কাছে একটি রাজনৈতিক লক্ষ্য না, বরং একটি ইভেন্ট। নির্বাচনের নামে মনোনয়ন দিয়ে কিছু মানুষ উপকৃত হবে, দল টিকে থাকবে, আর নেতৃত্ব বিদেশে থাকবেন এবং বিদেশে বসে বিরাট একটা বাণিজ্য হলো। এটা কম কথা নয়।
এটা আগেও হয়েছে, 2018 সালের কথা বলেছিলাম আগে। সর্বশেষ 2018 সালে তারেক রহমান এরকম মনোনয়ন বাণিজ্য করার সুযোগ পেয়েছিলেন। তিনি সে সময়েও 2 দফা মনোনয়ন দিয়েছিলেন। শোনা কথা হলো তিনি সে সময় বিপুল পরিমাণে অর্থ নিয়ে এক একটি আসনে একাধিক প্রার্থী মনোনয়ন দেওয়ায় 2018 সালের নির্বাচনে ভরাডুবি ঘটেছিল। কিন্তু এবারে তিনি সেই পথে হাঁটবেন, মানে কেউ কেউ তো তাই মনে করছে। অবস্থা দৃষ্টে যদিও মনে হচ্ছে যে তিনি সে পথেই হাঁটছেন। এখন একটি খসড়া মনোনয়ন এবং তারপর একটি ফাইনাল মনোনয়ন হবে যখন সত্যি একটি নির্বাচনের তারিখ ঘোষিত হবে। কিন্তু যে অবস্থা লক্ষ্য করা যাচ্ছে তাতে ডক্টর ইউনূসের পক্ষে একটি নির্বাচন দিয়ে মানে কেটে পড়ার রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় এখন তিনি যতদিন পারেন ক্ষমতায় থাকার চেষ্টা করবেন, তাহলে দেশি বিদেশি চাপে পড়ে তত্ত্বাবধায়কের হাতে ক্ষমতা দিয়ে চলে যাবেন। ফলে নির্বাচনটা তো এখন ফেব্রুয়ারিতে হচ্ছে না, নির্বাচনটা তো পেছাবেই, এটাতে কোনো রকমের সন্দেহ থাকার কোনো কারণ নেই। এই গতকালও তারেক রহমান কিন্তু বলেছিলেন যে একাগারের মতো পরিস্থিতি তৈরি হয়েছে এবং জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে জনমনে সৃষ্ট সংশয় গণতন্ত্রে উত্তরণের পথকে সংকটপূর্ণ করে তুলতে পারে বলে তিনি বলেছেন। শেষ পর্যন্ত কোনো অগণতান্ত্রিক কিংবা অপশক্তির কাছে বিনা শর্তে আত্মসমর্পণের পথে হাঁটতে হয় কিনা এমন শঙ্কাও তিনি করেছেন। প্রবাসী বিএনপির সদস্যপদ নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির অনলাইন পেমেন্ট গেটওয়ে উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেছিলেন, লন্ডন থেকে ভার্চুয়ালি অবশ্যই। তাহলে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে মানুষের একদিকে উদ্বেগের কথা বলছেন তারেক রহমান, পরাজিত পলাতক স্বৈরাচারের শাসনামলে জনগণের জাতীয় নির্বাচনে কোনো আগ্রহ ছিল না, বর্তমানে অন্তর্বর্তী সরকারের সময়ে জনমনে কোনো ক্ষেত্রে জিজ্ঞাসা বাড়ছে যে যথাসময়ে নির্বাচন হবে কিনা, এমন তো হবার কথা ছিল না, তারেক রহমান এটা বলেছেন। আর তারপর দিনে তিনি প্রার্থী মনোনয়ন দিয়ে দিলেন। বিষয়টা তো সন্দেহজনক, নিশ্চয়ই সন্দেহজনক। ছেলে হবে কি মেয়ে হবে তার কোনো ঠিক নেই, অথচ পিতা ইতিমধ্যেই হাজামকে খবর দিতে দৌড়াচ্ছেন। পরিস্থিতিটা এখন অনেকটা সেরকমই। দুঃখিত, উদাহরণটা খুব কাঁচা, গ্রাম্য আর নোংরা হয়ে গেল, কিন্তু এর চেয়ে ভালো কোনো উপমা আর মাথায় আসলো না। ভালো থাকবেন সবাই।